শিমুল কথা বলল না। বিয়ের আগেই সে সবকিছু জানিয়েছে শৈবালকে। যদি ভালো নাই বাসতো তাহলে বিয়েটা অন্তত হতো না। কিন্তু রেস্তোরাঁ দরজা পুশ করে ভেতরে ঢুকলো তন্দ্রা। হন্তদন্ত করে কোনার দিকে টেবিলে এগিয়ে গেল সে। হ্যান্ডব্যাগটা চেয়ারে রেখেই বলে উঠল, সরি, একটু দেরি হয়ে গেল। তন্দ্রা চেয়ারে বসলো। অমিত মোবাইল থেকে মাথা তুলে বলল, ইটস ওকে। তন্দ্রা কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ল, হঠাৎ দেখা করতে চাইলে যে? তোমার তো এই সপ্তাহে আসার কথা না। অমিত মন্থর গলায় বলল, খালা আর খালুকে পৌঁছে দিতে এলাম, তাই ভাবলাম তোমার সাথেও দেখা করে নেই। আবার কবে আসা হবে বলতে পারছি না। কেন, কাজের চাপ কি বেড়েছে? তেমনটাই, বাবার শরীর ভালো নেই, একা সামলাতে হয় সব। যাই হোক, তোমার কি অবস্থা? কাজ কেমন চলছে? তন্দ্রা আফসোসের সাথে বলল, আর বলো না, কি যে একটা ঝামেলায় পড়েছিলাম। থ্যাংক গড শৈবাল স্যার ছিল বলে, তা না হলে তো। কেমন আছে তোমার স্যার? তন্দ্রা ভ্রু কুচকে বলল, তোমার ধারণা একদমই ঠিক নয় অমিত। স্যার মোটেও তেমন নয়। আমি অনেকবার চেষ্টা করে স্যারকে একটু টলাতে পারিনি। আরে বাবা, চোখ তুলে তাকায়ও না। অমিত গা দুলিয়ে হেসে উঠল। রসালো গলায় বলল, মেয়ে মানুষ হলো মধুর চাঁদ, পুরুষের সাধ্য কই সেই মধু থেকে নিজেকে দূরে রাখার। তুমি ঠিকঠাক চেষ্টা করনি, নাকি বুঝে নেব তোমার মাঝে সেই জিনিসটাই নেই? তন্দ্রা ভীষণ বিরক্ত হলো। নিজের গার্লফ্রেন্ডকে কেউ অফিসের বসের পেছনে লাগায়? তন্দ্রা বিতৃষ্ণা নিয়ে বলল, তুমি যাই বলো, আমি আর পারবো না। আমি কেন? অফিসের কোনো মেয়ের প্রতি স্যারের কোনো অ্যাট্রাকশন নেই। সে তো নিজের প্রিয় একজন পুরুষ রেখেছে। আর যাই হোক, তুমি যেমনটা বলেছ শৈবাল স্যারের মোটেও তেমনটা নয়। মেয়েরা অনেক সিকিউর ফিল করে তার সান্নিধ্যে, অন্তত আমার তা মনে হয়। এমনকি জাফর স্যারও অত্যন্ত অমায়িক একজন মানুষ। অফিসের অনেকের গসিপের শিকার তিনি, যে জামাই শ্বশুরের কোম্পানিতে দাপট করে বেড়াচ্ছে। ব্যাপারটা মোটেও তেমন নয়। শৈবাল স্যার যদি ছাতা হয় তাহলে তিনি বৃষ্টি। একে অপরের পরিপূরক, চমৎকার দুজন মানুষ। অফিসে নতুন কেউ ধারণাই করতে পারবে না তারা শালা দুলাভাই। অমিতের সমান্তরাল ললাটে বিরক্তির ভাঁজ ফুটল। তেতো মুখে বলল, ভালো হলেই ভালো। আজকাল বসদের সাথে খাতির না থাকলে অফিসে টেকা যায় না। তাই বলেছিলাম স্যারদের সাথে একটু মিলিয়ে চলতে। তুমি যখন বলছো তাহলে ভালোই হবে সব। বাদ দাও, কী খাবে বলো? আমাকে আবার ট্রেন ধরতে হবে। তুমি কি এখনই চলে যাবে নাকি? অমিত সম্মতি দিয়ে বলল। হ্যাঁ, টিকিট কেটে রেখেছি। তন্দ্রা আবেগপ্রবণ হয়ে বলল, আমরা বিয়ে করছি কবে? তুমি তো এখনো কিছু ভাবলে না। অমিত হালকা ঝুঁকে এলো সামনে, গাঢ় স্বরে বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আম্মাকে বলেছি তোমার কথা, এখনও কিছু বলেনি তারা। বুঝোই তো গ্রামের মানুষ, বিয়ের পর তুমি শহরে থাকবে শুনে তারা এগোতে চাচ্ছে না। আমার কিছু করার নেই অমিত। আমি কোনোভাবেই জবটা ছাড়তে পারবো না। আমার ইনকামে আমার মা আর বোনের লেখাপড়া চলে। বাবা নেই আমার। অমিত আলতো করে তন্দ্রার হাত চেপে নিল নিজের হাতের মাঝে। মায়াময় কণ্ঠে বলল, এত চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো সবাইকে। স্বস্তির শ্বাস ফেলল তন্দ্রা। মেয়ে হয়ে একা সমাজে চলা বড়ই কষ্টকর। মাগরিবের আজান পড়েছে। সায়ংকালের আধার জড়িয়ে নিয়েছে প্রকৃতিকে। তমসার চাদর ভেদ করে উকি দিচ্ছে বিধু। তার স্নিগ্ধ দুতিতে পরিবেশ হয়ে উঠেছে লাবণ্যময়। আজ বাতাসে শীতলতা বইছে। অরুণিকার চট করে মনে হলো বৃষ্টি এলেই রিমঝিম ভুনা খিচুড়ি খাওয়ার বায়না ধরত। অল্প ঝাল দিয়ে গাঢ় ঝোলের ডিম ভুনা আর মুরগি মাংস ভীষণ প্রিয় দুই বোনের। চুলোতে চায়ের পানি বসাতেই রান্নাঘরের জানালা দিয়ে হুড় হুড় করে ঢুকে পড়া ঠান্ডা বাতাসে কেঁপে উঠল অরুণিকা। চট করেই তখন খিচুড়ির চিন্তা আসলো তার মাথায়। তাই দেরি না করে ব্যস্ত হয়ে চাল ডালের মিশ্রণ নিয়ে ট্যাপের নিচে দাঁড়াতেই বেসুরে আওয়াজে বেজে উঠল তার ফোনখানা। পাশ থেকে মোবাইল ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে একগাল হেসে রিসিভ করতেই ওপাশের মানুষের উৎকণ্ঠিত কথার বিপরীতে বলে উঠল অরুণিকা,
কি বলছেন? এসব হলো কি করে? সিঁড়িতে দপদপ করে পা ফেলে নামছে শৈবাল। কোনো দিকে তার হুঁশ নেই। নিচ থেকে উপরে উঠছিল তন্দ্রা। মোবাইল ফোন স্ক্রল করতে করতে পা ফেলছে সে সিঁড়িতে। আকস্মাৎ শৈবালের হাতের সাথে লেগে যায় তন্দ্রার হ্যান্ডব্যাগ। সহসা ঘটনায় তাল সামলাতে না পেরে উল্টো হয়ে ধপাস করে সিঁড়িতে বসে পড়ে তন্দ্রা। যে সিঁড়ির ধাপে সে বসেছে তার ওপরের ধাপে সিঁড়ির কিনায় গেঁথে যায় তার কোমরে। তন্দ্রা আর্তনাদ করে ওঠে। তার মোবাইলটা তখন পড়ে আছে নিচের সিঁড়িতে। তন্দ্রার আত্মচিৎকারে থমকে যায় শৈবাল। সিঁড়ির রেলিং ধরে ওপরের দিকে চাইতেই অবাক হয় সে। তার সাথে ধাক্কা লেগে যে কেউ পড়ে গেছে তা তার ধারণাতেও নেই। শৈবাল দ্রুত পা ফেলে উপরে ওঠে। সিঁড়ির ওপর হাঁটু ভর দিয়ে বসে অধৈর্য গলায় বলল, তুমি ঠিক আছো তো? তন্দ্রা ব্যথা মিশ্রিত গলায় বলল, আমি ঠিক আছি স্যার। আই অ্যাম রিয়েলি সরি। তাড়াহুড়োতে আমি আসলে খেয়াল করিনি। কোথায় লেগেছে তোমার? তন্দ্রা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এতটা উদ্বিগ্ন সে শৈবালকে এর আগে কখনো দেখেনি। সবসময় নিজের মধ্যে থাকা মানুষটা কেমন বিচলিত ও অস্থিরতায় আচ্ছন্ন। তন্দ্রা শান্ত গলায় বলল, আমি ঠিক আছি স্যার, আপনি তো টেনসড হবেন না। আই অ্যাম এক্সট্রিমলি সরি। ইটস ওকে স্যার, আমি খেয়াল করিনি। ওকে, তাহলে ওঠার চেষ্টা করো। তন্দ্রা চোখ নত করলো। তার পক্ষে এখন ওঠা সম্ভব নয়। কোমরের যে অংশে সিঁড়ির ঘষা লেগেছে তা এখনো সমান তালে চলছে। তন্দ্রার হাত ধরল শৈবাল। প্রশ্ন করলো, তোমার নাম যেন কি? তন্দ্রা। ওঠো তন্দ্রা। কেমন যেন অদ্ভুত লাগছে তন্দ্রার কাছে। সে ভীষণ লজ্জিত। শৈবাল সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা হয়েছিল, কিন্তু এখন তা স্বচ্ছ জলের মতো বিশুদ্ধ। তন্দ্রা শৈবালের হাতে ভর দিয়ে দাঁড়াতে চাইলেও তার কোমল দেহখানা তাকে সায় দিল না। শৈবাল অপ্রস্তুত হলো। তৎক্ষণাৎ থার্ড ফ্লোর থেকে নেমে আসছিল মিরন। তাকে দেখেই ডাক দিল শৈবাল। হন্তদন্ত হয়ে ছুটে এলো সে। শৈবাল মিরনকে অনুরোধ করলো যেন তন্দ্রাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। গাড়ির ভেতর বসতেই দরজা লাগিয়ে দেয় মিরন। জানালা দিয়ে মাথা ঢুকিয়ে তন্দ্রার কানের কাছে ফিসফিসিয়ে বলল, গোল্ডেন অপরচুনিটিও কাজে লাগছে। তন্দ্রা চোখ পাকিয়ে তাকালো। ড্রাইভিং সিটে বসলো শৈবাল। মিরনের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস এ লট। ইটস ওকে স্যার। গাড়ি চলছে। ফুরফুরে বাতাসে মনের ক্লেশ ভুলে গেল তন্দ্রা। যন্ত্রণার গতি বাড়লেও প্রশান্তি চার চোখের পাতায়। এক মনে ড্রাইভ করছে শৈবাল। হঠাৎ কথা বলল সে, কিছু মনে করো না, জাফর ভাই ফোন করেছিল আপা নাকি হসপিটালে, তাই। তন্দ্রা জড়তা কাটিয়ে বলল, ইটস ওকে স্যার। চিন্তা করো না, তোমার ট্রিটমেন্ট ওখানেই হবে, খরচ কোম্পানি দেবে। তন্দ্রার চিন্তা হচ্ছে না। সে খোলা জানালা দিয়ে বাইরে তাকালো। ব্যস্ত শহরে ছুটে চলা পথিকদের ভিড়ে সে নিজেকেও দেখতে পেল। কবে শেষ হবে তার এই নিরবধি ছুটে চলা? হসপিটালের কেবিনে ঢুকলো শৈবাল। বিচলিত তটস্থ দৃষ্টি। রুমকি বসে আছে, হাতে প্লাস্টার করা। তা গজ দিয়ে গলার সাথে বেঁধে দিয়েছে। শৈবালকে দেখেই বুকে আনন্দের জোয়ার উঠল রুমকির। ধীর গতিতে কেবিনে ঢোকে অরুণিকা। শৈবালকে দেখেই চমকে যায়। কথা শেষ করলো না সে। শৈবাল নিজেই চমকিত। চাহনি শক্ত করে বলল, তুমি এখানে কেন? অরুণিকা ভয়ে শুকিয়ে যাওয়া গলায় বলল, জাফর ভাই ফোন করেছিল। তোমার সিম তো আমি ভেঙে ফেলেছি, তাহলে? আমার মোবাইলে ফোন করেছিল। আম্মু আর আব্বু আজ দুপুরেই ফিরেছে। আমাকে কল করে না পেয়ে আমার মোবাইলে কল করেছে। কথা বলে পাশে রেখেছিলাম। তখন জাফর ভাই কল করে বলল আপার হাত ভেঙেছে। তুমি একা এসেছো? কেন এসেছো? আমাকে ফোন করলে না কেন? অরুণিকা রুমকির দিকে তাকালো। রুমকি থম মেরে চেয়ে আছে। নিষ্প্রাণ চোখে শৈবালের চোখের দিকে তাকালো অরুণিকা। শৈবাল গাঢ় স্বরে বলল, একা কেন এসেছো অরু? কথা বলছো না কেন? কিসে এসেছো তুমি? বাস নাকি সিএনজিতে? কতবার বলেছি তোমাকে একা বের হতে না? কথা বলছো না কেন অরু? শেষের বাক্য ধমকে উঠে বলল শৈবাল। এক লহমায় পুরো শরীর কেঁপে উঠল অরুণিকার। দেয়ালে দেয়ালে কম্পিত হলো শৈবালের কণ্ঠস্বর। অরুণিকাকে আমি নিয়ে এসেছি। তিন জোড়া চকিত দৃষ্টি পড়ল জাফরের দিকে। জাফর আরেক দফা বলল, রিমঝিমকে তোমাদের বাসায় রেখে এসেছি, আর আসার সময় অরুণিকাকে নিয়ে এসেছি। আম্মা কান্নাকাটি করছিল বেশি, তাই তাকে নিয়ে আসেনি। আম্মা বলল অরুণিকাকে নিয়ে যেতে।
আপাকে হসপিটালে নিয়ে এসেছে কে? জাফর রুমকির দিকে তাকালো, তারপর দৃষ্টি আবদ্ধ করলো শৈবালের দিকে। শৈবালের কৌতূহলী চোখ জোড়াতে কি ভীষণ উদ্বিগ্নতা। জাফর আলতো গলায় বলল, শিমুল। শৈবাল অরুণিকার দিকে তাকালো, চোয়াল শক্ত করে বলল, বললে না কেন জাফর ভাইয়ের সাথে এসেছো? আপনি সেই সুযোগ দিয়েছেন? শৈবাল সহজ করলো দৃষ্টি। জাফরের হাতে হলুদাভ বর্ণের ফাইল, সেটা নিয়ে নিল শৈবাল। স্বাভাবিক গলায় বলল, ডক্টর কি বলেছেন? জাফর মোলায়েম গলায় উত্তর দিল, ফ্র্যাকচার, কোনোই একটু নিচের দিকে হাড় ফেটে গেছে। ডাক্তার ওষুধ দিয়েছেন, বলেছেন 15 দিন পরে সে আবার এক্স-রে করাতে, তখন অবস্থা বুঝে যা করার করবেন। শৈবাল রিপোর্টে কিছুক্ষণ চোখ বুলিয়ে বলল, কতদিন থাকতে হবে আপাকে? কাল সকালে ডিসচার্জ করবেন, শুধু আজকে রাতটাই। অরু থাকবে এখানে? জাফর মাথা ঝাঁকিয়ে বলল, আরে না, নিয়ে যাও ওকে, আমি আছি এখানে। রিমঝিমের দিকে খেয়াল রেখো। অরুণিকা স্বাভাবিক গলায় বলল, আপনি একা ম্যানেজ করতে পারবেন তো? পারবো। আর একা কথাই, শিমুল আছে তো। শৈবাল হাতের রিপোর্টটা রুমকির পাশে মেডিসিনের ট্রলিতে রাখলো। জাফরের দিকে তাকিয়ে স্বর নামিয়ে বলল, ওই যে তন্দ্রা আছে না, মেয়েটার সাথে সিঁড়িতে ধাক্কা লেগে যায়, ওকেও হসপিটালে নিয়ে এসেছি, 2nd ফ্লোরে। অরুণিকা বিপদগ্রস্ত গলায় বলল, কি বলছেন? কি হয়েছে মেয়েটার? কোথায় লেগেছে? শৈবাল অনেকটা অস্বস্তি নিয়ে বলল, কোথায় লেগেছে জানি না, অ্যাডমিট করিয়ে দিয়েছি। জাফর আশা দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখে আসবো কি অবস্থা ওর। সহসা অরুণিকা বলে উঠল, আমি মেয়েটাকে একটু দেখে আসি। শৈবাল কিঞ্চিত সন্দেহ নিয়ে বলল, তুমি কেন যাবে? মেয়েটার কি অবস্থা দেখে আসি। শুধু ভর্তি করিয়ে দিলেই তো সব কাজ শেষ হয়ে যায় না শৈবাল। ওকে চলো। আপনার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। একা যাবে কেন? আমি এখানেই শৈবাল, অন্য কোথাও যাচ্ছি না। শৈবাল অপ্রভ চোখে তাকালো। অরুণিকার চোখ দুটো তখনও একরাশ অভিমানে নিমজ্জিত। সফেদ বিছানাতে বসে আছে তন্দ্রা, পিঠের দিকে দুটো বালিশ দিয়ে ঠাস দেওয়া। নার্স তাকে ঔষধ খাইয়ে মাত্রই কেবিন থেকে বের হলো। ঠিক তখনই প্রবেশ করলো অরুণিকা, হাত তাতেই সৎ চমকালো তন্দ্রা। তার চাহনিতে প্রশ্নের ঝাঁক। হালকা বাদামি রঙের সুতির শাড়ি জড়ানো মায়াবী মুখের ওই নারীকে আগে কখনো দেখেনি সে। অরুণিকা ধীরে ধীরে পা চালাতে চালাতে প্রশ্ন করলো, এখন কেমন লাগছে? তন্দ্রা ভ্যাবাচাকা খেয়ে গেল। তার মসৃণ কপালে ভাঁজ ফুটে উঠল। সন্ধানী গলায় বলল, আপনি কে ডক্টর? অরুণিকা মিষ্টি হাসলো। তন্দ্রার কাছে বেশ মিষ্টি লাগলো সেই হাসি। অরুণিকা সরস গলায় বলল, আমাকে দেখে তাই মনে হয়। অ্যাপ্রন পরিণী তো, চোখে চশমাও লাগাইনি, অত পড়াশোনা আমার দ্বারা হয়নি। তন্দ্রা চোখে হাসলো, সেই সাথে নেচে উঠল তার ওষ্ঠাধর। অরুণিকা পুনরায় বলল, আমি অরুণিকা, তোমাদের স্যারের ওয়াইফ। তন্দ্রা অবাক উচ্ছ্বাসের সাথে বলল, শৈবল স্যারের ওয়াইফ? অরুণিকা অস্পষ্ট আওয়াজে বলল, কেমন আছেন আপনি? ভালো, তুমি? আমিও। শৈবালের পক্ষ থেকে আমি সরি। আরে আপনি কেন সরি বলছেন? দোষটা আমারই, আমি বেখেয়ালে হাঁটছিলাম। জাফর স্যারের ওয়াইফ কেমন আছেন? ভালো। অরুণিকা বিছানার একদম কাছে এলো। তন্দ্রার কোমরের হাড়ে চাপ লেগেছে, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তন্দ্রা কেমন ঘোরগ্রস্তের মতো চেয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকা মৃদু হাস্য অধরে মায়া নিয়ে বলল, চিন্তা করো না, তুমি এখানেই রেস্ট নাও, সমস্ত খরচ শৈবাল দেবে। তোমার চিকিৎসার কোনো খামতি থাকবে না। তন্দ্রা আচ্ছন্ন গলায় বলল, আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার। ওই যে বলে না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আজ যদি আমার কোমরটা না ভাঙতো তাহলে হয়তো আপনার সাথে কখনো দেখা হতো না। তন্দ্রা ছোট্ট হাসে, সে হাসিতে শব্দ হয় না, তবে মায়া ঝরে পড়ে রিনি ঝিনি বৃষ্টির মতো। ছোট্ট ওষ্ঠাধরের ভাঁজ খুলে যখন তন্দ্রা হাসে, অরুণিকার বেশ লাগে মেয়েটাকে দেখতে। মেয়েটার চোখগুলোতে কি অদ্ভুত মায়া, যেন গ্রাস করে নিতে চায়। অরুণিকা মন্থর সুরে বলল,
এমন বলছো কেন? হয়তো দেখা হওয়ারই ছিল আমাদের। আর সবসময় কিছু পেতে হলে যে কিছু হারাতে হবে, তা কেন? আপনি খুব ভালো। অরুণিকা অথর ছড়ালো, মোহনীয় গলায় বলল, এক দেখায় বুঝে ফেললে আমি ভালো। ফার্স্ট এক্সপ্রেশন ইজ বেস্ট এক্সপ্রেশন। খিলখিল করে হেসে ওঠে তন্দ্রা। অরুণিকার ভীষণ ভালো লাগলো মেয়েটার হাসি দেখতে, এক নির্ভেজাল আত্মতৃপ্তির হাসি। অরুণিকা বলল, তোমার বাড়ির কাউকে খবর দাওনি? কাকে দেব? বাবা তো নেই, মা অসুস্থ, আর ছোট বোন ক্লাস 7-এ পড়ে। ফোন করে বলে দিয়েছি বান্ধবীর বাসায় থাকবো। অরুণিকার বুক ভার হলো। পুরুষ না থাকা এক পরিবার টেনে নিয়ে যাচ্ছে মেয়েটি। সে তার ভাবনা কাটিয়ে বলল, মিথ্যে বলছো কেন? চিন্তা করবে না। মা কি জানবে না? মায়ের চোখ ফাঁকি দেয় এত সহজ? না তো, ঠিক বুঝে নেয়। তাই 2 দিন বান্ধবীর বাসায় থাকবো, তারপর বাসায় ফিরে যাব। স্যার নিশ্চয়ই আমাকে 2 দিনের ছুটি মঞ্জুর করবেন। অরুণিকা চট করেই তন্দ্রার কপাল ছুঁয়ে দেয় পদ্ম কোরকের মতো কোমল ওষ্ঠাধর দিয়ে। মাতৃপরশের এক চাদুয়ায় জড়িয়ে যায় তন্দ্রা। সে নির্নিমেষ চোখে চেয়ে থাকে অরুণিকার মুখের দিকে। অরুণিকা হেসে বলল, কবে দেবে না? তুমি যতদিন সুস্থ না হচ্ছ অফিসে যাওয়ার দরকার নেই। জীবনের জন্য কাজ, কাজের জন্য জীবন নয়। নিজের খেয়াল রেখো। আসি আমি। তন্দ্রা আহত হরিণ ছানার মতো নির্বিধি চেয়ে থেকে আকুটে গলায় বলল, একবার জড়িয়ে ধরতে পারি? অরুণিকা নিজেই জড়িয়ে ধরল তন্দ্রাকে। তন্দ্রা একটা লম্বা শ্বাস টেনে নিল। অরুণিকা যাওয়ার পর তন্দ্রা বিবশ দৃষ্টিতে চেয়ে রইল ওই শূন্য পথের দিকে। তন্দ্রার মনে হলো তাকে ঘিরে রেখেছে একমাত্র স্নিগ্ধ আবেশ, এক নেশাতুর আদুরে ঘ্রাণ, যা সে অরুণিকার দেহ থেকে নিংড়ে নিয়েছে, যেমনটা সে তার মায়ের বুকের কাছে পেয়ে থাকে। রুমকির কেবিনের সামনে ওয়েটিং চেয়ারে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে শৈবাল। তাকে এইভাবে বসে থাকতে দেখে অরুণিকা জড়ানো গলায় বলল, এখানে বসে আছেন কেন? শৈবাল চোখ খুলো, সোজা হয়ে বসলো, ক্লান্ত গলায় বলল, কিছু না, বাসায় চলো ওরু। আপাকে বলেছেন? বলেছি। তাহলে বসুন, আমি আপার সাথে দেখা করে আসি। শৈবাল চোখ বুজেই ইশারা করলো। করিডোর দিয়ে চঞ্চল পায়ে হেঁটে আসছে শিমুল। তাদের নিকট আসতেই বলল, ভাবি কোথায়? শৈবাল বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো। অরুণিকা ঠোঁট চেপে শ্বাস ফেলছে। শৈবাল উঠে দাঁড়িয়ে বলল, তুই কোথায় ছিলি? আমি তো তোদের বাসায় গিয়েছিলাম। ভাইয়া বললো ঝিমকে তোদের ওখানে রেখে আসতে। ও আচ্ছা, ওই যে আমার কেবিন। আচ্ছা। শৈবাল আর কোনো কথা বলল না। অরুণিকার চোখ জলে ভরে ওঠে। সে কিছু বলতে যাবে তার আগেই হাঁটা শুরু করে শৈবাল। তার মধ্যে কোনো রূপ প্রতিক্রিয়া নেই, যন্ত্রচালিত মানবের মতো করিডোর ধরে সোজা হাঁটতে থাকে। অরুণিকা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। ঠোঁট ভেঙে কান্না আসছে তার। ঝরঝর করে কেঁদে ফেলে অরুণিকা। খেতে আসুন শৈবাল। আমার খিদে নেই ওরু, তুমি খেয়ে নাও। প্লিজ শৈবাল, খেতে আসুন। আমার ইচ্ছে করছে না ওরু। এখানে নিয়ে আসি, আমি খাইয়ে দিব আপনাকে। আমার খেতে ইচ্ছে করছে না ওরু, তুমি আমার কথা বুঝতে পারছো না। বাতিটা নিভিয়ে দাও ওরু, তুমি খেয়ে আসো। শৈবাল, শৈবাল, আপনি ঠিক আছেন? আপনার এমন অবস্থাতেও যদি আমি তাকে দেখতে না যেতাম, তাহলে কি তা ভালো দেখাতো? জাফর ভাই কি করে আপাকে রেখে আমাকে নিয়ে আসতো? বাবার শরীরটাও তো ভালো নেই যে আমাকে দিয়ে আসবে। আর তখন এত সময়ও ছিল না যে আপনাকে ফোন করে আমি অপেক্ষা করব। এত কেন ভয় পান আপনি শৈবাল? যদি আমার মৃত্যুই থাকে তাহলে তা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এই বাড়ির ভেতরে বা বাইরে, বাস হোক বা প্রাইভেট কার, মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না শৈবাল। আপনি বা আমিও নই, আমরা শুধু অপেক্ষা করতে পারি সেই দিনের। তা কোনো যুগে বা বছরে, মাসে বা দিনে, মিনিটে বা সেকেন্ডেও আমাদেরকে তার দর্শন দিতে পারে। আমরা চেয়েও তাকে টলাতে পারবো না। আল্লাহ পাক কি বলেছেন জানেন? বলেছেন, যদি তার বান্দা তার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে তাহলে তিনি ওই ব্যক্তির কাছ থেকে তার সেই প্রিয় মানুষকে কেড়ে নেবেন। আপনি কি আমাকে তেমন ভালোবাসেন শৈবাল? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ওরু।